হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো যতখানি করে খবরটি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। আবরার হত্যার প্রতিবাদে আজও উত্তাল বুয়েট ক্যাম্পাস। গতকালের মতো আজ শিক্ষার্থীরা অবরোধ করে পলাশী মোড়ে, বিকেলে সরে যায় তারা। এর আগে সকালে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনার এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় আন্দোলনকারীরা বলেন, আবরার হত্যার 36 ঘন্টার মধ্যে উপাচার্য কেন আসলেন না সে বিষয়ে জবাবদিহি করতে হবে। এজন্য আগামীকাল দুপুর 2টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। অন্যথায় বুয়েটের সব ভবনে তালা ঝোলানোর হুমকি দিয়েছেন। বলেছেন, অভিযুক্তদের বহিষ্কার সহ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেসব ব্যবস্থা নেওয়ার কথা তার কিছুই নেওয়া হয়নি। আমরা কালকে দুপুর 2টা পর্যন্ত জবাবদিহি করার জন্য তাকে সুযোগ দিয়েছিলাম। আমরা বিভিন্নবার বিভিন্ন সময় দিয়ে ওনার সাথে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করেও আমরা ওনার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। আমরা শেষ পর্যন্ত এতটুকু ঠিক করেছি, কালকে 11 তারিখ দুপুর 2টা পর্যন্ত আমরা দেখবো ডিসি স্যার আসবেন, আমাদের সাথে সবার সাথে কথা বলবে। যদি না হয় বুয়েটের সব বিল্ডিংয়ে তালা বসবে। এদিকে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের পদত্যাগ সহ 7 দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই দাবি জানিয়েছে এবং শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে সমিতির সভাপতি এসব দাবি তুলে ধরেন। গতকাল সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এসব দাবি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আবরার হত্যার দ্রুত বিচার সহ আবাসিক হলগুলোতে নির্যাতন এবং র্যাগিং বন্ধের দাবি। একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বুয়েট ব্যর্থ হওয়ায় বুয়েট শিক্ষক সমাজ আবরার ফাহাদ এর পরিবার সহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আবরার ফাহাদের হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিকট জোর। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আসামি ইফতি মোশাররফ সকাল। ঢাকা মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিচ্ছেন তিনি। এদিকে আবরার হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর সবুজবাগ থেকে বুয়েট ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অমিত সাহাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া শেরেবাংলা হল থেকে আবরারের রুমমেট মিজানুর রহমান এবং আরাফাতকেও আটক করে তারা। আর হোসাইন মোহাম্মদ তোহাকে গাজীপুরের মাওনা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে এই হিসেবে মোটিভটা আমরা এই পর্যায়ে ক্লিয়ার করে আমরা বলতে চাচ্ছি না। আলামত বিশ্লেষণ এবং অন্যান্য যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ তার ভিত্তিতে আমাদের মনে হয়েছে অমিত সাহা ঘটনাস্থলে হয়তোবা ছিল না, কিন্তু তার দায় দায়িত্ব সে এই ঘটনায় তার দায় দায়িত্ব রয়েছে। দর্শক, বুয়েট থেকে ঘুরে আসতে চাই সহকর্মী আখলাকুস সাফা অপেক্ষা করছেন, তার কাছে যাচ্ছি। সাফা, ঠিক এখনকার পরিস্থিতি জানতে চাচ্ছি ক্যাম্পাসের, কারণ সকাল থেকে তো আজও প্রতিবাদে উত্তাল ছিল বুয়েট ক্যাম্পাস। এখন কি অবস্থা দেখছেন? বৃষ্টি, আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধের যে কর্মসূচি ছিল সেটি আসলে বিকেল 4:15 নাগাদই শেষ হয়ে যায়। তারপর আসরের নামাজের পর একটি বিশেষ মিলাদের আয়োজন করা হয়েছিল বুয়েটের সেন্ট্রাল মসজিদে, যেখানে নিহত আবরারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এবং এরপর বলতে গেলে শিক্ষার্থীরা যারা তারা ক্যাম্পাসেই অবস্থান করেছেন এবং এর মধ্যে খানিক সময়টা বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টির সময়টুকুতে আসলে এখনকার যে অবস্থা, যে আজ রাত পর্যন্ত আর কোনো কর্মসূচি নেই। আগামীকাল সকাল 10টা থেকে তারা কর্মসূচিতে যাবেন। তবে যে বিষয়ে একটি এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে সেটি হচ্ছে যে এরই মধ্যে শিক্ষার্থীদের যে 10 দফা দাবি, তার সঙ্গে শিক্ষক সমিতি তাদের যে কার্যনির্বাহী কমিটির যে সভা, সেই সভায় 7 দফা সিদ্ধান্ত একই রকম প্রায় বলতে গেলে। এই সবগুলো মিলেমিশে যিনি ভিসি রয়েছেন, ভিসির সঙ্গে এক ধরনের আলোচনার একটি প্রস্তুতি চলছিল দুপুর 2টা নাগাদ থেকেই। শিক্ষার্থীদের পক্ষ থেকেও বারবার চাওয়া হচ্ছিল, কিন্তু বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও নানা কর্মসূচি
পালিত হয়েছে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে ঘণ্টাব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করে সাধারণ ছাত্ররা। পরে দুর্নীতিবাজ হিসেবে অভিযুক্ত শিক্ষকদের লাল কার্ড প্রদর্শন করেন তারা। আবরার হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে শোক র্যালি করে ছাত্রলীগ। প্রগতিশীল শিক্ষকদের একাংশ আবরার হত্যার বিচার দাবি সহ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করে। একই দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামও। আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। পটুয়াখালীতেও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। প্রতিবাদ জানিয়েছে যশোরের সর্বস্তরের মানুষ। দুপুরে শহরের প্রধান প্রধান সড়কে দাঁড়িয়ে 20 মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। দুপুরে টাঙ্গাইলে ছাত্রদল মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশি বাধার মুখে নিরালা মোড়ে আবরার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সকালে ঝিনাইদহের হাটের রাস্তা এলাকা থেকে বের হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। মেহেরপুরে কালো পতাকা হাতে মৌন মিছিল করেছে বিএনপি। পটুয়াখালীতেও আলাদাভাবে মানববন্ধন করেছে বিএনপি এবং সহযোগী সংগঠন। এ সময় আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবরার হত্যাকাণ্ডের ঘটনায় শোক র্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ। দুপুরে ক্যাম্পাসের স্টেশন চত্বর থেকে র্যালি শুরু করেন নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এই র্যালিতে অংশ নেয়। আবরার হত্যায় জড়িতদের শাস্তি পেতেই হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেন, আবরারকে হত্যাকারীরা চরম অপরাধ করেছে। আবরারের যারা হত্যাকারী রয়েছে তাই জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না বলে মন্তব্য করেন তিনি। জামাত শিরিক করুক আর যাই করুক না কেন, সে বাংলাদেশের একজন নাগরিক এবং একজন মেধাবী ছাত্র। তাকে যে নৃশংসভাবে হত্যা করেছে সেটা যারা করেছে চরম অপরাধ করেছে সবচেয়ে বড়, এবং তারা আমাদের বিচার বিভাগ আশা করি সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিয়ে। ময়মনসিংহে কলেজ ছাত্র শাওন হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি মাহিন। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পুলিশ সুপার শাহ আবির হোসেন। জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় 3টি কিশোর গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে কলেজ ছাত্র শাওনকে ছুরিকাঘাতে হত্যা করে প্রধান আসামি মাহিন। যৌথ অভিযানে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত 9 আসামির মধ্যে 7 জনকেই গ্রেফতার করা হয়েছে। এর মূল ঘটনাটা আমরা বের করেছি এবং সেই অনুসারে এ পর্যন্ত এজাহার নামীয় 9 জন আসামির মধ্যে 7 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে চুক্তি করেছে সরকার, যেখানে বাংলাদেশ পায়নি কিছুই, বরং দিয়েছে শতভাগ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন নেতারা। পাশাপাশি আবরার হত্যার বিচারও দাবি করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত হওয়ায় আনন্দ র্যালি হয়েছে বরগুনায়। এই কর্মসূচি আয়োজন করে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এবং হেলথ ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন। আনন্দ র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনার সভা অনুষ্ঠিত হয় এবং বক্তারা স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন। কুমিল্লায় মাদক মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে যুবলীগের বহিষ্কৃত নেতা কাসিম আরমানকে। মামলার পরবর্তী শুনানি 6 নভেম্বর ধার্য করেছেন বিচারক। দুপুরে কড়া নিরাপত্তায় কুমিল্লার কারাগার থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। গেল রোববার 14 গ্রামের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট এবং আরমানকে গ্রেফতার করে র্যাব। বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসক। তার ইসিজি, ইকো এবং আলট্রাসোনোগ্রাফি নরমাল রয়েছে। গতকাল তার ইকো এবং ইসিজি পরীক্ষা করা হয় আর আজ করা হয় আলট্রাসোনোগ্রাফি। চিকিৎসকরা সব রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করেছেন, প্রয়োজনে আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে। এর আগে মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় তাকে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে চলতি অর্থ বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হবে 7.2%। মূল্যস্ফীতি থাকবে 5.5%-এর ঘরে। সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ করে এই কথা জানায় বিশ্বব্যাংক।
সংস্থাটি বলছে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বলা হয় বাংলাদেশে আগের চেয়ে প্রকল্প বাস্তবায়নের গতি বেড়েছে, শ্রমিকদের বড় অংশ কৃষি থেকে শিল্প খাতে সরে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী রফতানিতে প্রবৃদ্ধি আসছে না। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 7%-এর কিছু বেশি হবে। আমার মনে হয় এখনকার বাস্তবতায় এই প্রবৃদ্ধি যথেষ্ট। বেশ কিছু ঝুঁকিও রয়েছে, বিশেষ করে ব্যাংকিং কাঠামোতে সুশাসন আনতে নিয়ন্ত্রণ সংস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনা জরুরি। রাজস্ব আহরণেও গতি বাড়াতে হবে বাংলাদেশকে, সেজন্য ডিজিটাল ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। বহির্মুখীকরণের ক্ষেত্রে একটা সমস্যা যেটা সবসময় ছিল, এটা কাটিয়ে উঠতে পারেনি। কাঠামোগত যে প্রতিবন্ধকতা ছিল এবং মূল্যের প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা যে একটু পিছিয়ে পড়ছি, সেইটার ইম্প্যাক্টটা কিন্তু আবার ফিরে আসছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের পতন অব্যাহত আছে। দিন শেষে 52 পয়েন্ট কমে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে 4,810 পয়েন্টে। প্রায় 3 বছরের মধ্যে এটি সর্বনিম্ন সূচক। 2016 সালে 30 নভেম্বর ডিএসই এক্স সূচক ছিল 4,801 পয়েন্ট। দিন শেষে হাত বদল হয়েছে 327 কোটি টাকার শেয়ার, যার মধ্যে 59টির দাম বেড়েছে, 271টির দাম কমেছে, আর 23টি প্রতিষ্ঠানের শেয়ারের দর রয়েছে অপরিবর্তিত। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হাত বদল হয়েছে 12 কোটি 38 লাখ টাকার শেয়ার, 36টির দাম বেড়েছে, 182টির দাম কমেছে, 20টির দাম রয়েছে অপরিবর্তিত। আজ বেড়েছে বেশিরভাগ মুদ্রার দাম, যদিও টাকার বিপরীতে অপরিবর্তিত আছে মার্কিন ডলারের দর। এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী মুদ্রাটি হাতবদল হচ্ছে 84 টাকা 75 পয়সা দরে, কিছুটা বেড়ে পাউন্ড লেনদেন হচ্ছে 105 টাকা 87 পয়সায়। পাশাপাশি ইউরো হাতবদল হচ্ছে 95 টাকা 64 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিক্রি হচ্ছে 20 টাকা 22 পয়সা দরে। স্থিতিশীল ভারতীয় রুপি, স্থিতিশীল সৌদি রিয়ালের বাজারও। যারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তারা সফল হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। চট্টগ্রামে এলজিইডি ভবনে আয়োজিত আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের স্মরণ সভায় একথা জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেছেন, সরকার দেশের অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে চায়। আগামী 4 বছর সে লক্ষ্যেই কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আমাদের জিডিপিতে গ্রোথ, পার ক্যাপিটা জিডিপিতে গ্রোথ একই রকমভাবে সারা বিশ্বে সবার উপরে আমাদের সমান শুধু 2টি দেশ, চায়না আর ভারত, আর সবাইকে আমরা পিছিয়ে ফেলে আমরা আজকে অনেক উপরে উঠে এসেছি। রোহিঙ্গা কিশোরী ধর্ষণে কোনো সেনা সদস্যের সম্পৃক্ততার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে বগুড়া সেনানিবাসে 6ষ্ঠ সাঁজোয়া কোরের পুনর্মিলনীতে এমনটাই জানিয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুতির পাশাপাশি দোষীদের সিভিল কারাগারেও পাঠানো হবে। অপরাধ ঠেকাতে শিগগিরই 7টি রোহিঙ্গা ক্যাম্পে কাঁটা তারের বেড়ার নির্মাণের কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন। একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে আমরা একটা তদন্ত আদালত গঠন করে দিয়েছি সাথে সাথে, এবং এটাকে আমি ব্যক্তিগতভাবে জিওসি 10 ডিভিশনের সাথে কথা বলেছি যে আমাদের কোনো সদস্য যদি এইটার সাথে সম্পৃক্ত থাকে এবং সেটা প্রমাণিত হয়, আমরা দৃষ্টান্তমূলক সাজা দেব। ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ চালক কেরামত হত্যা মামলায় 7 জনের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সেলিম মিয়া এই রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, 2014 সালের 15 ডিসেম্বর পিকআপ চালক কেরামতকে গলা কেটে হত্যা করেছিল অভিযুক্তরা। জেলা ও দায়রা জজ সেলিম মিয়া আসামিদের 7 জনের প্রত্যেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে এবং প্রত্যেক আসামিকে 10,000 টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করেছে। ভোলার মনপুরায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকার আলাউদ্দিন মোল্লা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে ফকিরহাট বাজারে এই কর্মসূচি পালিত হয়। হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং খুনিদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন তারা। গত রোববার রাতের এই এজেন্ট ব্যাংকিংয়ের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আলাউদ্দিনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা এবং ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সকালে শ্রীপুর উপজেলার ওয়াবদা এলাকার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের 1 সদস্য আহত হয়েছেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
টাঙ্গাইলের কালীহাতিতে বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজায় বিজয়া দশমীর দিনে মদ পানে অসুস্থ হয়ে পড়েন 4 জন। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য আনন্দ পাল ও গোপাল পালকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যেখানে নেয়ার পথেই মারা যান আনন্দ পাল, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গোপাল পালের। অর্থনৈতিক অন্তর্ভুক্তির জন্য ডিজিটালাইজেশনের বিকল্প নেই। এজন্য ব্যাংকিং খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে, বাড়াতে হবে কর্মদক্ষতা। সকালে বিআইবিএম আয়োজিত সেমিনারে আহ্বান জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন। মূল প্রবন্ধে পেপারলেস ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়। বলা হয়, এতে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা বাড়বে, একই সাথে কমিয়ে আনা যাবে পরিচালনা ব্যয়। শুধু হিসাব খোলার ক্ষেত্রে ফোরামের আকার কমিয়ে 20 কোটি টাকা ব্যয় কমবে। কম লাগে, ট্রানজ্যাকশন কম সময়ে হয়, তারপর কস্ট কমে যায়। যদি পেপার ইউজ কমান, 30 পেজের যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, এটাকে যদি 2 পেজে আনেন, তাহলে 20 কোটি টাকা সেভ হতে পারে শুধু কাগজের পারচেজ থেকে। ডেভেলপমেন্ট গোল অর্জন করার ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আজকে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা আসছে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কিন্তু আপনি ডিজিটাইজেশন ছাড়া করা সম্ভব না। সুবিধাভোগী নেতাদের জন্য আওয়ামী লীগে কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন। লালমোহন পশ্চিম চরুমেদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল কর্মী সভায় এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হতে পারবে না। দলের মধ্যে অনুপ্রবেশ করে কেউ যাতে বিরোধ তৈরি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শহীদ জিহাদ দিবস উপলক্ষে জিহাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। সকালে দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্মৃতিস্তম্ভে ফুল দেন বিএনপি নেতারা। 1990 সালের 10 অক্টোবর এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদলের কর্মী নাজিরউদ্দিন জিহাদ, এবং এরপর থেকেই শহীদ জিহাদ স্মৃতি পরিষদ দিনটিকে শহীদ জিহাদ দিবস হিসেবে পালন করে আসছে। এখন থেকে ভূমি অধিগ্রহণ, নামজারি, উন্নয়ন কর, ভূমি জরিপ সহ ভূমি সেবা পাওয়া যাবে 16122 এই হটলাইনে। আজ এই সার্ভিসের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সাইফুর রহমান। বলেছেন, ভূমি সম্পর্কিত সব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে মন্ত্রণালয়। এ সম্পর্কিত সব বিষয়ে অভিযোগ সমস্যা সমাধানে হটলাইন সেন্টার কাজ করবে। প্রতিনিয়ত আমরা অনেক কমপ্লেইন মাঠ পর্যায় থেকে আমরা শুনে আসছি। আমরা এগুলোকে মূলত আসলে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং এই সমস্ত জিনিসগুলোকে মিটিগেট করার কাজে কিন্তু আমরা ফোকাস করছি। মা ইলিশ রক্ষায় ঝালকাঠির বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় 3000 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। গতরাতে সদর ও নলসিটির কয়েকটি নদীতে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালানো হয় এবং নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে ইলিশ ধরতে না পারে সেজন্য এই অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে তারা। মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন হলো রাঙামাটিতে। সকালে শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। নড়াইলে পর্যটন উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ভুবন চন্দ্র বিশ্বাস। স্বজনদের খুঁজতে জার্মানি থেকে বাংলাদেশে ছুটে এসেছেন সেলিনা ম্যাকডোনাল্ড নামের এক নারী। পালক বাবার কাছ থেকে পাওয়া ঠিকানা নিয়ে জামালপুরের সরিষাবাড়ি চষে বেড়াচ্ছেন তিনি, কিন্তু কোনো সন্ধান পাচ্ছে না কারো। শেষ পর্যন্ত ময়মনসিংহ প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের সহযোগিতা চান সেলিনা। 1976 সালে জামালপুরের সরিষাবাড়ি গায়তাপাড়া গ্রামে তাকে কুড়িয়ে পায় এলাকাবাসী এবং বাংলাদেশে একটি এনজিওর হয়ে কাজ করতে আসা কানাডার নাগরিক ম্যাকডোনাল্ড তাকে দত্তক নেয়। আমি জানতাম এতদিন পর আপনজনদের খুঁজে পাবো না, তবে আমার মন বলছিল একবার হলেও চেষ্টা করা দরকার। যদি পেয়ে যায় বাবা মা স্বজনদের। এখানে সবাই বন্ধুর মতো আচরণ করছে, আমি তাদের আতিথেয়তায় মুগ্ধ। অনেকে আমাকে বোন বলেও ডেকেছে, আমি খুবই আবেগ আপ্লুত। আইসা ওকে বললাম যে এখানে তো কেউ বলতে পারতেছে না, তো ও বললো যে ঠিক আছে, আমি যে আমার বাপ মাকে না পাই অন্তত গ্রামটা তো আমি ঘুরে গেলাম, আমি এত শিওর হইতে পারলাম যে এই গ্রামে অন্তত আমার জন্ম হয়েছে।
বিরল দৃশ্য দেখলো ডেনমার্কের পার্লামেন্ট। মঞ্চে দাঁড়িয়ে অট্টহাসিতে ফেটে পড়লেন খোদ প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসন। তার হাতি বিষয়ক কৌতুকে সামিল হন বাকি আইন প্রণেতারা। এই বছর থেকেই সার্কাসে প্রাণী ব্যবহার নিষিদ্ধ করছে ডেনমার্ক। Og derfor, når nu kamelen hedder Ali, om Nye Borgerlige vil springe for aftalen, det gjorde I ikke. Tak for det. I det hele taget må man sige, at vi har bevæget os ganske meget i dyreriget i dag. Der er nok lidt en tendens til, at der går lidt papegøje i sådan en debat. Jeg kunne kende nogle af ordene fra. সব খবর চলছে, ছোট আর একটা বিরতি, ফির চেক করি। আবারও আমন্ত্রণ, সব খবর দেখছেন। অতীতের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আইনজীবীদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল তা অনেকটাই ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, আগে যারা সংসদ সদস্য হতেন তাদের বড় অংশই ছিল আইনজীবী। টাকার পেছনে ছোটার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে আইনজীবী সমিতির 10তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি। আসামি বাদী কারণ তাদেরকে সাক্ষী থাকি থেকে আরাম করে তাদের আত্মীয় স্বজন বিভিন্নভাবে বা তাদের সাহায্যকারী অনেকভাবে আসে। এখানে আয়সা যদি আমাদের কাছে তারা অ্যারেস্ট হয়ে যায় তাহলে আমাদের প্রতি তাদের কৃতজ্ঞতা বা আসবে। মানসিক স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ব্যক্তির অধিকার ও সুযোগের সমতা বিধানে সরকার বদ্ধপরিকর বলেছেন নারী ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। সকালে সিডাপ মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। এবার প্রতিপাদ্য মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ। স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ফোরাম। এ সময় বক্তারা বলেন, স্তন ক্যান্সার এক নীরব ঘাতক, কিন্তু সঠিক সময়ে এটি শনাক্ত হলে প্রতিকার সম্ভব। মায়ের বুকের দুধ খাওয়ালে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যাবে বলে উল্লেখ করেন বক্তারা। নিয়মিত পরীক্ষা করে ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত থাকার আহ্বান জানান তারা। বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির পরিচালনার মাধ্যমে যশোরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। সদর উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। 3 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। আয়োজকরা জানান, 2017 সাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করে আসছে তারা। এদিকে শেরপুরেও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। সকালে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে ডায়াবেটিক হাসপাতালে সভা অনুষ্ঠিত হয়। বরগুনা ও ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে বরগুনায় বাস খাদে পড়ে এক শিশুসহ 2 জন মারা গেছেন। স্থানীয়রা জানায়, সত্তার পরিবহনের বাসটি বরগুনা থেকে বেতাগী যাচ্ছিল। পথে সোনার বাংলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে এক শিশু ও নারীর মৃত্যু হয়, বেশ কয়েকজন আহতও হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। সকালে সদরের ঘাটুরা এলাকায় ঘটনা ঘটে। নিহত রাজীব চৌধুরী এবং দরুন সরকার বন বিভাগে কর্মকর্তা ছিলেন। নাব্য সংকটে প্রায় 8 ঘন্টা বন্ধ থাকার পরে ভোর থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে 11টি ফেরি পারাপার হচ্ছে। নাব্য সংকটে গেল আগস্ট মাস থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। গত সোমবার থেকে নাব্য সংকট আরও তীব্র হয়। এতে করে চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 25তম মৃত্যুবার্ষিকী। সকালে পুরাতন কলা ভবনে চিত্রশিল্পীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রয়াত সাংবাদিক ও আবৃত্তি শিল্পী কামরুল হাসান মঞ্জুর শোক সংহতি সভা নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের BRDB মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। কামরুল হাসান মঞ্জুর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন আলোচকরা।
পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণপূর্তমন্ত্রী সৌম্য রেজাউল করিমকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। সকালে টাউন ক্লাব থেকে বের হওয়া মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রীলঙ্কা বাংলাদেশ এ দলের সিরিজের খবরে দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 1 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ দল স্বাগতিকদের 227 রান 9 উইকেট হারিয়ে পার হয়ে যায় বাংলাদেশ। কলম্বোয় টস জিতে স্বাগতিক লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। 28 রানে প্রথম নিশাকানকে ফেরান আবু হায়দার রনি। নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 226 রান তোলে শ্রীলঙ্কা। আর জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খেলেও নাইম শেখ এবং নাজমুল শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বৃষ্টির দাপটের মধ্যে শুরু হয়ে জাতীয় ক্রিকেট লিগের এবারের মৌসুমের প্রথম দিন বল গড়াতেই পারেনি সিলেট, বরিশাল ও রংপুর খুলনার ম্যাচে। মিরপুরে বৃষ্টির মাঝেও বল হাতে ঝলক দেখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তারপরও ঢাকা মেট্রোর বিপক্ষে দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ 3 উইকেটে 147 রান। ঢাকা আর ফতুল্লায় ঢাকা বিভাগকে চেপে ধরেছে রাজশাহীর বোলাররা। দীর্ঘ প্রায় 3 মাস পরে ব্যাট হাতে তামিম ইকবাল। তবে জীবন পেয়েও 105 বলে তামিমের 30 রানে ইনিংস থামে রিয়াদের ঘূর্ণিতে। এরপরে দ্রুত মুমিনুল ফেরার পরে মিরপুরের লাগাম বৃষ্টির হাতে দিনে খেলা হয়েছে মাত্র 51 ওভার। পিনাক ঘোষ 30 রানে শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা। এদিকে টায়ার 1-এর ম্যাচ ছিল ফতুল্লায়, সেখানেও বৃষ্টির হানা, যেখানে ঢাকা বিভাগের উপর দাপট দেখান রাজশাহীর শফিউল ও তাইজুল ইসলাম। দুজন মিলে 5 উইকেট নিলে দিনের মধ্যভাগে ব্যাট করতে নেমেও বিপদে ঢাকা। সর্বোচ্চ 63 রান আসে রনি তালুকদারের ব্যাট থেকে। আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের খবরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা 7টায় এই ম্যাচটি শুরু হবে। আমাদের সহকর্মী মুজলে বিন তারেক এই ম্যাচটি কভার করছেন, যোগ দিয়েছেন আমার সাথে। তারেক, বৃষ্টিস্নাত আবহাওয়া, ম্যাচ কি ঠিক সময়ে শুরু হবে? আর এই বৃষ্টি কি বাংলাদেশের জন্য বাড়তি সুবিধার কারণ হতে পারে কিনা একটু জানাবেন। বৃষ্টি এখন মাঠের যে অবস্থা তাতে কিন্তু মাঠে কোনো পানি জমে নেই, এবং ফিফার নিয়ম অনুযায়ী মাঠে যদি পানি জমে না থাকে সেক্ষেত্রে ম্যাচ শুরু হতে কোনো বিলম্ব হওয়ার বা শুরু হতে কোনো বাধা নেই। আর যেটি বলছিলেন যে এই বৃষ্টি বাংলাদেশের জন্য কোনো আশীর্বাদ হবে কিনা, অবশ্যই গত 2-3 দিন ধরে কোচ এবং ফুটবলাররা কিন্তু বলে আসছেন যে এই ম্যাচটি তো অন্তত বৃষ্টি চায় এবং মাঠটা যেন কর্দমাক্ত হয় এবং ভেজা মাঠের সুবিধাটা বাংলাদেশ যেন নিতে পারে। কারণ কাতার তারা শক্তিশালী দল, তারা আর্টিফিশিয়াল মাঠ, মসৃণ মাঠে খেলে থাকে। তারা যেন এই কর্দমাক্ত মাঠে তাদের জন্য স্বাভাবিক নৈপুণ্যটা যেন তারা দেখাতে না পারে, তাদের ছন্দটা যেন নষ্ট হয়, সেই জন্যই কিন্তু এই প্রত্যাশা। এবং বাংলাদেশ কিন্তু তাদের চাহিদা মতোই আজকের আবহাওয়া এবং মাঠ পেয়েছে। এখন মাঠে পারফরমেন্সের শেষ পর্যন্ত আসলে এই কি দাঁড়ায় সেটি পরেই দেখা যাবে। অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরে শেষ 2 দল হিসেবে নাম নিশ্চিত করেছে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি আর লাওসের ইয়াং এলিফ্যান্ট এফসি। এবার টুর্নামেন্টে আয়োজক হিসেবে নিজেদের সব প্রস্তুতিও শেষ করা হয়েছে বলে জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক তরফদার রুহুল আমিন। আর আয়োজক চট্টগ্রাম আবাহনী হয়ে এবার মাঠে দেখা যাবে 2010 বিশ্বকাপে ঘানার হয়ে মাঠ নাতানো প্রিন্স ট্যাগোকেও। বৃষ্টিতে ভিজে চট্টগ্রামের ফুটবল খেলা দেখলো কয়েক হাজার দর্শক। চট্টগ্রামের রাউজানে AKM ফজলুল কবির স্মৃতি টুর্নামেন্টের ফাইনালে দেখা মিলেছে এই আশা জাগিয়ে দৃশ্যর। খেলায় 2 দলের পক্ষে অংশ নেন বেশ কয়েকজন বিদেশি এবং জাতীয় দলের ফুটবলার। টানটান উত্তেজনায় খেলা গড়ায় টাই ব্রেকারে এবং পরে কিশোর স্পোর্টিং ক্লাবকে 5-4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাটহাজারী মাদ্রাসা একাদশ। মৌসুমী বায়ুর প্রভাবে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। বিকেল 3টা পর্যন্ত আগে 24 ঘন্টায় 12.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকালও গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে নগরে আজ কোথাও জলাবদ্ধতা সৃষ্টি না হলেও সকাল থেকেই ভোগান্তিতে পড়েন অফিস আদালতগামী মানুষ। বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে চট্টগ্রাম আবাহনীর 39তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে নগরীর হালিশহর ক্লাব মাঠে আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। বক্তারা বলেন, আবাহনী ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া জগতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আসন্ন এসএ গেমসের জন্য জাতীয় টেবিল টেনিস দল থেকে মৌমিতা আলম রুমি এবং সালেহা পারভিনকে বাদ দেওয়ার প্রতিবাদে নড়াইলে সংবাদ সম্মেলন হয়েছে। জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেছে অন্যায়ভাবে রুমি ও সালিহাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। টটেনহ্যামের একটি স্কুল পরিদর্শন করেছেন প্রিন্স হ্যারি।
শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য তাদের সাথে হাস্যোজ্জ্বল সময় কাটান তিনি। ঘুরে দেখান স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষ। এ সময় স্কুল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকায় স্বাস্থ্যসেবা বিষয়ক দাতব্য সংস্থার সাথেও কাজ করেন হ্যারি। রয়্যাল পরিবারের সদস্যদের এমন উদ্যোগে বাহবা দিচ্ছেন ব্রিটেনবাসী। আর এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TVBD। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।